This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH নমস্কার, বিকেল ৫টা শুরু করছি আজকের পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গিয়েছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর। আর শুরুতেই নজর ওই জন্য পাঁশকুড়ায় কেন নজর? বেআব্রু রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালের সুরক্ষা। ফের রাজ্যের সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ উঠেছে। আরজি করের পর এই অভিযোগ উঠেছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। ধর্ষণের অভিযোগ, আবার হাসপাতালে কাজ পাইয়ে দেওয়ার নাম করে দিনের পর দিন শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ। এই সম্পর্কে আরো ডিটেল জানবো। কনিষ্ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। কনিষ্ক, কি অভিযোগ এখনো পর্যন্ত সামনে উঠে আসছে? দেখো তো, যে অভিযোগটা উঠে এসছে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং গুরুতর। কারণ হচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের যে ফেসিলিটি অর্থাৎ সার্ভিসের দায়িত্বে দরকার বেসরকারি এজেন্সি, তার যে ম্যানেজার রয়েছেন তিনি হাসপাতালে যেসব কর্মরত জুনিয়র বা নার্সরা রয়েছেন বা ওয়ার্ড গার্লরা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে কাজের প্রলোভন দেখিয়ে বা প্রমোশনের প্রলোভন দেখিয়ে কিন্তু রীতিমতো শারীরিক ও মানসিক নির্যাতন করতেন, আবার কাউকে ধর্ষণ করেছেন বলে এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ উঠে আসছে। অন্তত অভিযোগকারী পাঁশকুড়া থানায় যে লিখিত অভিযোগ দায়ের রয়েছে, একাধিক অভিযোগকারী কিন্তু এই একই ধরনের অভিযোগ করেছেন। কারণ কি, এই যে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল তার যে এজেন্সি দায়িত্ব রয়েছেন, সেই এজেন্সির দায়িত্বে থাকা ফেসিলিটি ম্যানেজার তিনি কিন্তু তার কাছের যে কে হবে সেই বিষয়টা কিন্তু বিভিন্নভাবে প্রলোভন দেখিয়েছেন। এই হাসপাতাল সঙ্গে থাকো, এই যে ফ্যাসিলিটি ম্যানেজারের কথা উঠে আসছে জাহির আব্বাস, তার বিরুদ্ধে কোন কোন অভিযোগগুলো সামনে আসছে শুনুন। আমাকে দীর্ঘদিন ধরেই সব টর্চার করতাম এখানে কাজে আসার পর থেকে। এইভাবে বলতো যে তুমি যদি আমার সাথে কোনো সম্পর্ক না আসো তাহলে তোমাকে তোমার বাড়ির লোককে মেরে ফেলবে বা তোমাকে কাজ থেকে বার করে দেবো। আমাকে নিচের রুমে ডেকে খুবই আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, আমার ওপর জোর করছিল অনেক দিনই। আগের কোম্পানি থাকাকালীন আমি আমার আগের কোম্পানির ফেসিলিটি ম্যানেজারকেও ব্যাপারটা জানিয়েছিলাম, কিন্তু কোনোভাবে আমাকে সাহায্য করেনি, সবাই এড়িয়ে যাচ্ছিল। আমাকে যে শাসাতো, মেরে দেবো, এলাকায় ঢুকতে দেবো না, থাকতে দেবো না, লাশ গুড়িয়ে নিয়ে যাবে বা রাস্তা থেকে, এইভাবে বলতো। ওইখানে আমাদের কাজের জিনিসও থাকে, সে এইভাবে বলে এই জিনিসটা তোমাকে নিয়ে যেতে হবে না, তুমি আমার এখানে কাজ করছো, এখান থেকে এই কেমিক্যাল নিয়ে যাও, এটা নিয়ে যাও, এইভাবে নিচে ডাকবে। অভিযোগটা শুনলেন, ভয়ঙ্কর অভিযোগ, গুরুতর অভিযোগ। জাহির আব্বাস এতটা স্পর্ধা, এতটা সাহস পেল কোত্থেকে? কার হাত তার মাথায় রয়েছে? এই প্রশ্নগুলো সামনে উঠছে। এই মুহূর্তে আরজি করার সময় আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো আমাদের সঙ্গে রয়েছেন। অনিকেত, যে কারণে আপনারা আন্দোলন করেছিলেন, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা, সেই বিষয়টাই তো কোথায় যেন লঘু হয়ে গেল। আবারও একই ধরনের অভিযোগ এবং ভয়ঙ্কর গুরুতর অভিযোগ। অনিকেত, যেটা বলার সেটা হচ্ছে যে আমরা অভয়ার আন্দোলনের যে দীর্ঘসূত্রিতা, সেটা সমাজের ধর্ষণ কালচারের যারা পরিপূরক শক্তি তাদের কাছে এই দীর্ঘসূত্রিতা কোনো না কোনো ভাবে সাহস যোগায় বলে আমরা মনে করি। পাশাপাশি আমাদের যেটা মনে করি যে সেফটি সিকিউরিটির কথা আমরা মেডিকেল কলেজ সহ বিভিন্ন কলেজের ক্যাম্পাসগুলোতে হসপিটালের মধ্যে তুলেছিলাম, তার যে বেআব্রু চেহারা, সেই চেহারাই আবার প্রকাশ্যের সামনে আসছে বলে আমরা মনে করি। তাহলে এই মানসিকতার পরিবর্তন দরকার। পাশাপাশি সরকার এবং রাষ্ট্রের দিক থেকে যে সক্রিয় পদক্ষেপ দরকার, যে পদক্ষেপের মাধ্যমে সত্যিকারেরই এই কালচার, এই সংস্কৃতি বন্ধ হতে পারে, সেই উল্লেখযোগ্য পদক্ষেপের ফর্মুলার কথা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আন্দোলনের মাধ্যমে তুলে ধরেছে। তার বাস্তবায়িত রূপ বাস্তবায়িত করা সমস্ত মেডিকেল কলেজ ক্যাম্পাসগুলোতে প্রয়োজন, হসপিটালগুলোতে প্রয়োজন, জেলা হসপিটালগুলোতে প্রয়োজন বলে আমরা মনে করি। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবি রাখছে। কারণ সুষ্ঠু স্বাভাবিক তদন্ত যদি না হয় তাহলে অভয়ার ন্যায় বিচারের মতো চলমান আন্দোলন যে চলছে তার মতো বিচারের দীর্ঘসূত্রিতার ফাঁদে যেন কোনো
দর্শক কালচারের পরিপূরক সমর্থক যেন বেরিয়ে না যায়, সেই দিকেও নজর রাখা প্রয়োজন বলে আমরা মনে করি। অনিকেত, আপনাকে অনেক ধন্যবাদ। চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। উৎপল বাবু, অনিকেত মাহাতোর সঙ্গেও কথা হচ্ছিল, কিন্তু বক্তব্য হচ্ছে এই যে কালচারের কথা অনিকেত বলছেন, হাসপাতালগুলোতে নজরদারি কোথায়, কিভাবে এই জাহির আব্বাসের মতো লোকগুলো এভাবে ঘুরে বেড়াচ্ছে, ভয় দেখাচ্ছে, শাসাচ্ছে এবং এ ধরনের জঘন্য অপরাধ করে যাচ্ছে, এর শেষ কবে? এর শেষটা একের পর এক ঘটনা তো ঘটছেই, এবং এর শেষটা সবটাই নির্ভর করছে প্রশাসন এটাকে শেষ করার জন্য তারা কতটা সদিচ্ছা দেখাবেন, কতটা তৎপর হবেন। আরজি করে ঘটনার পরেও যেরকম আমরা বলেছিলাম যে এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যা এবং ধর্ষণ, এবং সে তার পক্ষে আমাদের যথেষ্ট যুক্তি ছিল যে যারা দুর্নীতি দুর্বৃত্তের যে অপরাধের পরিবেশ তৈরি করে, পরবর্তীকালে আমরা দেখেছি প্রশাসন পুলিশ এভাবে অপরাধীদের আড়াল করে প্রমাণ লোপাট করার অভিযোগ এসেছে। এমনি ধরুন শিক্ষাঙ্গনের ভিতরেও হচ্ছে যে আমরা এরকম হত্যা, এরকম নৃশংস জঘন্য ঘটনা আমরা ঘটতে দেখেছি। সামগ্রিকভাবেই হচ্ছে যে একটা দুর্বৃত্ত এবং দুর্নীতি চক্র পশ্চিমবাংলার স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, সমস্ত ক্ষেত্রে তাদের হচ্ছে যে একটা অবারিত পদচারণা, এবং এটারই হচ্ছে যে চূড়ান্ত পরিণতি হিসেবে আমরা একের পর এক এরকম ঘটনাগুলি দেখছি। এবং দুঃখের কথা হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্ট তারা ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করে দিয়ে তারা বলেছিলেন যে হাসপাতালগুলিকে সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে, এবং সেই কাজগুলির অধিকাংশ ক্ষেত্রেই কোনো রকমের কোনো অগ্রগতি আমরা এই সময়ের মধ্যে লক্ষ্য করিনি। একটা হচ্ছে দুর্নীতি দুর্বৃত্ত চক্র, এবং হচ্ছে যে তার পিছনে প্রশাসন এবং রাজনৈতিক মদত, এবং প্রশাসনের হচ্ছে যে সুরক্ষা ব্যবস্থা ঠিক করতে না পারা। অত্যন্ত দুর্ভাগ্যজনক। উৎপলবাবু, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। প্রশ্নের মুখে, অর্থাৎ রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা, যে সকল যে দিনের পর দিন ওখানে টর্চারিং করতো, হসপিটালে ওর আড্ডাখানা ছিল, যেটা আমরা মনে করি সকালবেলা 9টার সময় এসে রাত্রিবেলা 11টার সময় হসপিটাল থেকে বেরিয়ে যেত। কোনো স্টাফ, কোনো আধিকারিক হসপিটালে অতক্ষণ ডিউটি থাকে না, কোনোদিনও থাকে না। আজকে দিনের পর দিন ওই হসপিটালের মধ্যে অত্যাচার করে গেছে। আজকে ছোটো বোন, ছোটো মাদের উপরে অত্যাচার করে গেছে। আজকে আমরা সবাই এসছি, এই জিনিসটা আমরা কামনা করি ওর উচিত মতো শাস্তি পাক, এবং এই কামনা আরও করি যেন ফাঁসি চাই আমরা, এটাই আমাদের আবদার। যে সকল মেয়ের সঙ্গে এই সকল দুশ্চিকিৎসা চালাতো বা দুষ্কৃতি করতো বা যে নোংরা ব্যবহার করতো, তারা কেউ ভয়ে কিছু বলতে পারতো না। আজকে যখন জিনিসগুলো আমরা সবাই একতভাবে এসছি, আজকে এই জিনিসটা পুরো ফুটেজ সমেত পাওয়া গেছে। আমাকে ফোন করে বলেছিল যে একবার নিচে আসো, কিছু জিনিস নিয়ে যাওয়ার। আমি নিচে যেতে না চাইলে বলে যে তাহলে হচ্ছে যে তোমার এই কাজ থাকবে না, বা তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যাবে। আমাকে তো বারবার হচ্ছে হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। 2022 সালে কোভিড শেষ হওয়ার পরে থার্ড ফ্লোর শুরু হওয়ার পর ঠিক আমাকে ড্রেস দেওয়ার নামে আমাকে ডেকে নিয়ে গিয়ে রুমে আমার সাথে অশ্লীল খারাপ ব্যবহার করেছিল। অনেক কষ্টে আমার বাবা মা ওখানে কাজে ঢুকিয়েছে, তাই আমি ভয়ে কিছু বলতে পারিনি নিজের মান সম্মানের সব কিছুর জন্য। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন যেন জেলে পচে মরে। জাহির আব্বাস খান আমাকে জোর করেছিল, কিন্তু আমি রাজি হইনি। কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছি। জহির বাবু নিজেকে ওখানকার তৃণমূলের স্বঘোষিত নেতা এবং তৃণমূলের আশীর্বাদপ্রাপ্ত নেতা মনে করে। অবৈধ কাজ ছাড়াও যত রকম অবৈধ টেন্ডার সহ ওষুধের 2 নম্বরি কারবার সহ যত রকম কাজ আছে সবে উনি জড়িত। নিজেকে স্বঘোষিত দাউদ ইব্রাহিমের সঙ্গে তুলনা করে পিতপুরে, যে দাউদ ইব্রাহিমের বোম্বে যত ক্ষমতা, পিতপুরে ওনারও ততটাই ক্ষমতা আছে। হসপিটালের সমস্ত কর্মী যাতে নিরাপত্তা থাকে, সেটাও আইসির কাছে আমি ডিমান্ড করব, যাতে সমস্ত কর্মী তাদের চাকরি সুরক্ষিত থাকে, কারণ এরা থার্ড পার্টি এজেন্সির দ্বারা কাজ করে। তৃণমূলের কোনো নেতার অঙ্গিলহীনে যেমন এদের কাজ না ছাঁটাই হয়, সেটাকে ইনশিওর করাতে হবে। পরের খবর, মাঝরাতে সোনারপুরে ছিনতাই, বাধা দিলে অ্যাপ বাইক চালককে এলোপাথারি কোপ, স্থানীয়দের হাতে পাকড়াও 2 নাবালক ছিনতাইবাজ। বাড়ি ফেরার সময় অ্যাপ বাইক চালককে থামায় 2 দুষ্কৃতী। ছিনতাইয়ে বাধা দিলে কোপানো হয় অ্যাপ বাইক চালককে। মোবাইল ফোন ছিনিয়ে পালানোর সময় চিৎকার করেন অ্যাপ বাইক চালক। পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় ওই 2 দুষ্কৃতী। হ্যান্ডেল এরম টেনেছে, পড়তে পড়তে বেঁচে গেছি। আবার চাপড় পিছনে মেরে
আর মোবাইলটা কেড়ে নিয়ে পালাচ্ছিল। আর ধরে আর একজন ওদিকের লোক 4-5 জন মিলে ধরে আমরা হসপিটাল আর থানায় নিয়ে এসেছি। ভয় তো অনেক লাগছে এখন, আমার ওটা রাস্তা ডেলি আসা যাওয়ার রাস্তা। তারপর পাকড়া করলাম, করে জিজ্ঞাসা করতে ওরা বললো আমরা পুলিশ, আমরা ছিনতাই করতে এসেছি, ছিনতাই বাজ আমরা। এই স্যার বয়স কত 14-15 বাচ্চা ছিল। হ্যাঁ, এদের নাকি আরো ওই রকম কেস আছে। তো আতঙ্ক মানে বিশাল আতঙ্ক আছে। পাঁচ ঘন্টা পার এখনো দিল্লির ইডি দফতরে মিমি চক্রবর্তী বেটিং অ্যাপ মামলার তদন্তে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। সকাল 11টায় ইডি দফতরে হাজিরা দেন প্রাক্তন তৃণমূল সাংসদ অভিনেত্রী। কাগজপত্র আইনজীবীকে সঙ্গে নিয়েই হাজিরা দেন প্রাক্তন তৃণমূল সাংসদ। 16 সেপ্টেম্বর বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও তলব ইডি। ইতিমধ্যেই শিখর ধাওয়ান, সুরেশ রায়নাকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বেটিং অ্যাপ মামলার তদন্তে মিমি চক্রবর্তীকে তলব কেন্দ্রীয় এজেন্সি। অনেক অভিনেতা অভিনেত্রী, নেতা নেত্রী এই সমস্ত ইনলিগাল কাজের সঙ্গে যুক্ত। আর টিএমসি পার্টির ম্যাক্সিমাম নেতা নেত্রী প্রতিনিধি এই ধরনের কাজে যুক্ত। কারণ এখন রাজনীতি টিএমসি হয়ে গেছে পয়সা কামানো, কোনো নিয়ম নীতি কোথাও নাই। তো যত দিন এগোবে, ইনকোয়ারি বাড়বে, তখন অনেক নাম আসবে। আর কি মাথা মুন্ডু নেই, কেন ডাকছে আমি কিছু বুঝতে পারলাম না। অনেক বিজ্ঞাপন সংস্থা রয়েছে, তাতে অনেকে অনেক বিজ্ঞাপন দেয়, অনেক সোনার বিজ্ঞাপন দেয়, অনেকে তাদের প্রোডাক্ট বাজারে লঞ্চ করার জন্য বড় চিত্র তারকা খেলোয়াড়দের নিয়ে তাদের প্রচার করেন। তাতে অপরাধটা কী আছে আমি জানি না, কেন ইডি ডেকে পাঠিয়েছেন আমার কাছে পরিষ্কার নয়। তবে আমার যেটা মনে হচ্ছে যে কিছু কিছু সংস্থা রয়েছে যারা বাণিজ্যিক কারণে আমাদের যারা সিনেমার অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের এবং বিভিন্ন খেলোয়াড় বা বিভিন্ন জায়গায় ক্ষেত্রে যারা খ্যাতনামা তাদের দিয়ে বিজ্ঞাপন দেয়, সেটা অপরাধ কিভাবে হচ্ছে আমার বোধগম্য হচ্ছে না। দেখুন, ইতিমধ্যেই যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম, আমরা 5 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো জিজ্ঞাসাবাদ চলছে এবং একাধিক উইন্ডোর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ইডি দফতরে যাদেরকে ডাকা হয়েছে। সুরেশ রায়না, শিখর ধাওয়ান, উর্বশী রাউতেলা এবং মিমি চক্রবর্তী এবং আগামীকাল অঙ্কুশ হাজরাকেও তলব করেছে ইডি। আজ ইডি দফতরে মিমি চক্রবর্তী গিয়েছেন, আগামীকাল অভিনেতা অঙ্কুশকে তলব করেছে ইডি। কাল সকাল 11টায় দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা নির্দেশ। অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্তে তলব। একই সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা মিমিকে এখনো জিজ্ঞাসাবাদ করছে ইডি এবং আগামীকাল অঙ্কুশকে তলব করেছে ইডি। বেটিং চক্রে ধৃত শিক্ষকের থেকে বিপুল টাকা উদ্ধার। গঙ্গারামপুরে ধৃত শিক্ষকের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার 1,17,00,000 টাকা। অপূর্ব সরকারের বাড়ি থেকেও উদ্ধার প্রায় 18 লক্ষ টাকা। সব মিলিয়ে প্রায় 1,35,00,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। শ্বশুর বাড়ি থেকে 1,25,00,000 টাকা নাকি উদ্ধার হয়েছে। আমি আবার শুনেছিলাম যে টাকার পরিমাণটা নাকি আরো একটু বেশি, পুলিশ নাকি কমিয়ে দেখাচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, জানি না সত্যি নাকি কিছু টাকা তারা নাকি পকেটে ঢুকিয়ে নিয়েছে, আমার কাছে এরকম খবর আছে। নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনে সিবিআই এর হ্যাট্রিক। পার্থ চট্টোপাধ্যায় সহ 26 জনের বিরুদ্ধে পর 3টি মামলায় চার্জশিট। আজ নবম দশমে শিক্ষক নিয়োগে মামলায় চার্জ গঠন হলো পার্থর বিরুদ্ধে। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধেও চার্জ গঠন বিশেষ সিবিআই আদালতে। আর এর আগে পার্থর বিরুদ্ধে একাদশ দ্বাদশ গ্রুপ সি নিয়োগে দুর্নীতি মামলায় চার্জ গঠন করে আদালত। একদিকে যখন চার্জ গঠন হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, ঠিক সেই সময় তার জামিন মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। সিবিআই এর এই মামলায় জামিন পেলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল মুক্তির সম্ভাবনা প্রবল। এর আগে ইডির মামলায় তিনি ইতিমধ্যেই জামিন পেয়েছেন। সিবিআই এর মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজে বাঁচার জন্যই কি এই ফাইল পুট আপ করার বিষয় এড়িয়ে গেছে, সই করেননি? এই বিষয়ে তদন্ত তো হওয়া উচিত।
পার্থ চট্টোপাধ্যায় যদি মুখ খুলে বলে দেন কার নির্দেশে, আমারও বিশ্বাস পার্থবাবুর উকিল যে কথা বলছেন আমি তার সাথে একটা জায়গায় সহমত। পার্থ চট্টোপাধ্যায় ভারপ্রাপ্ত মন্ত্রী ছিল, কিন্তু তার এত ক্ষমতা নেই বা তার ধরে 10টা মাথা নেই যে উনি উইদাউট দ্য পারমিশন অফ চিফ মিনিস্টার, মাননীয় মুখ্যমন্ত্রীর পারমিশন ছাড়া এত বড় দুর্নীতি করার সাহস দেখান। ফের এক চাকরিহারা শিক্ষকের মৃত্যু। ঝাড়গ্রামের সুবল সোরেনের পর পাঁশকুড়ার সন্তোষ মণ্ডল। চাকরি হারিয়ে মানসিক চাপে শিক্ষকের মৃত্যুর অভিযোগ। কোলাঘাটের আরিসান্ডা হাই স্কুলে কেমিস্ট্রি পড়াতেন সন্তোষ মণ্ডল। এসএসসির যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের পর চাকরিহারা হন তিনি। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন সন্তোষ। দাবি পরিবারের, দিন কয়েক আগে অসুস্থ হয়ে পড়েন কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই মৃত্যু হয় সন্তোষ মণ্ডলের। চাকরি চলে যাওয়ার পর থেকে খুব মানসিক চাপ ছিল। বাড়ি লোন নিয়ে বাড়ি করেছিল, আর লোন নিয়ে বাড়ি করেছিল, লোন অনেকের চাপ, তাই টিউশনি শুরু করে দিয়েছে। 20 ঘন্টা টিউশনি করতো, রাত্রি জেগে পড়াশোনা করতো চাকরি পাবে বলে। বাচ্চা দুটো ছোট ছোট, একটা 3 বছরের, একটা 10 বছরের। ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। কয়েকটি ক্ষেত্রে স্থগিতাদেশের নির্দেশ। ওয়াকফের সম্পত্তি দানে 5 বছরের ইসলামের শর্তে স্থগিতাদেশ। রাজ্যকে রুল তৈরি করতে নির্দেশ সুপ্রিম কোর্টের। ওয়াকফ বোর্ডে 3 জনের বেশি অমুসলিম সদস্য থাকবে না। ওয়াকফ বোর্ডের সিইও যাতে মুসলিম হন সেই চেষ্টা করতে হবে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে একদম থানার সামনে ওয়াকফ প্রপার্টি পর্যন্ত তৃণমূল কংগ্রেস দখল করেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ওয়াকফ প্রপার্টি লুট হয়েছে দেবোত্তর সম্পত্তি। আমরা আমাদের দলের পক্ষ থেকে অচিরেই আমরা শুধু ওয়াকফ প্রপার্টি নয়, সেটা নিয়ে আমরা যেমন শ্বেতপত্র প্রকাশ করব, একই সঙ্গে দেবোত্তর সম্পত্তির ওপরে যেভাবে তৃণমূল কংগ্রেস কবজা করছে আজকে সেটা নিয়েও বর্ধমান সহ বিভিন্ন জেলায় আমাদের কর্মীরা কাজ করে চলেছেন। সেটা যখন সামনে আসবে আমরা আপনাদের জানাবো। এই রায়ে কিছুটা স্বস্তি মিললেও সম্পূর্ণরূপে এটা সুরাহা এখনো হয়নি। আমি আশা করব চূড়ান্ত রায় যখন আসবে, ওয়াকফ সংশোধনী আইন যেগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিপক্ষে যায়নি, শুধু সংবিধানের একাধিক আর্টিকেলে আঘাত দিয়েছে, সেটা আশা করব চূড়ান্ত রায়ে সেটা পাবো আমরা। এই ইনসাফের লড়াই চলবে, আইনি লড়াই চলবে। আমরা একদম প্রথম থেকে আমাদের দলের নেতৃত্ব যা বলে এসছেন যে এই বিলটিতে এমন কিছু জায়গা আছে যেটা অবাস্তব, যেটা পরিত্যাজ্য, যেটা গ্রহণ করা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যে বিষয়গুলো পয়েন্টগুলো তুলেছিল, তো সেগুলো আবার সেগুলোই তো দেখা যাচ্ছে ওনারা শোনেননি। এখন মহামান্য সুপ্রিম কোর্ট সেটা বলছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে সব জায়গাতে অভিযোগটাই ছিল যে রাজ্য ওয়াকফ বোর্ড সরকারের জমি দখল করে নিচ্ছে, এবং সেটা ডিসাইড করবে ডেজিগনেটেড অফিসার। সেই জায়গাটা স্টে হয়ে গেল, সেই কাঠামোটাকে আটকে দিল। এরপর তো অন্যান্য আছে অঙ্গ প্রত্যঙ্গ। বিজেপি গভর্নমেন্ট ইজ অ্যান্টি মুসলিম, ইট ইজ নোন টু এভরিওয়ান। অ্যান্টি মুসলিম, ওরা মুসলিমদের পছন্দ করে না, তাদের অধিকারকে কেড়ে নিয়েছিল। তাই ছিল আমাদের লড়াই। সেই লড়াই নিঃসন্দেহে আমাদের অনেকটা এগিয়ে গেছি আমরা। মেজর অ্যাক্টে যখন আলটিমেটলি শোনা হবে, হিয়ারিং হবে, ফাইনাল হিয়ারিং হবে, আশা করি অ্যাক্টের আরও অনেক ধারা আল্ট্রাভায়োলেন্স করে লিখতে হবে। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।